রাত 2টায় আমার হঠাৎ মাথা ব্যথা হল। ছেলে জেগে উঠে আমার কপালে হাত দিল। মা, তোমার খুব ব্যথা করছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে উঠে আমার জন্য ব্যথার ওষুধ নিয়ে এলো। পানি দিয়ে খাইয়ে দিল। তারপর আমার মাথায় হালকা করে মালিশ করতে লাগল। আরাম লাগছে, আমি চোখ বুজে রইলাম। তার হাতের স্পর্শ কত নরম। মা, আমি সারা জীবন এভাবে তোমার সেবা করতে চাই। তার আঙুলগুলো আমার কপালে ঘুরছিল। গভীর রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে আমি চোখ খুললাম। অন্ধকারে তার চোখ চকচক করছিল। আমি তোমাকে ভালোবাসি মা, তার কণ্ঠস্বর ফিসফিস করছিল। বিয়ে করো আমাকে। আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমার মাথাব্যথা কমে গিয়েছিল। কিন্তু হৃদয়ে নতুন যন্ত্রণা শুরু হয়েছে। রাতের অন্ধকার আমাদের ঢেকে রেখেছে। তার হাত এখনও আমার কপালে। সময় থেমে গেছে এই অন্তিম রাতে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সুজিত দাস, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, আর্জুন আর মিতি। আর্জুন 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিনের ঘটনাটি আজও আমার মনে স্পষ্ট। রাত 2টার সময় আমার প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়েছিল। আমার আর্জুন ছেলে হঠাৎ জেগে উঠে আমার কাছে এলো। তার মুখে অদ্ভুত এক উদ্বেগের ছাপ দেখতে পেলাম। সে আমার কপালে হাত রেখে বলল, মা, তোমার খুব ব্যথা করছে নাকি? আমি মাথা নেড়ে সায় দিলাম। আর্জুন তৎক্ষণাৎ উঠে গিয়ে ড্রয়ার থেকে ব্যথার ওষুধ এনে দিল। এক গ্লাস পানি দিয়ে আমাকে খাইয়ে দিল। তারপর খুব আলতো করে আমার মাথায় মালিশ করতে শুরু করল। তার স্পর্শ এত নরম ছিল যে আমি চোখ বুজে ফেললাম। মা, আমি সারা জীবন এভাবে তোমার যত্ন নিতে চাই, আর্জুন বলল। তার আঙুলগুলো আমার কপাল আর মাথায় আস্তে আস্তে ঘুরছিল। রাতের গভীর নিস্তব্ধতায় শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ আর্জুন একটা অদ্ভুত কথা বলল, শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবেও। আমি চমকে চোখ খুললাম। অন্ধকারে তার চোখ দুটো চকচক করছিল। এমন কিছু ছিল তার চোখে যা আমি আগে কখনো দেখিনি। আমি তোমাকে ভালোবাসি মা, সে ফিসফিস করে বলল। বিয়ে করো আমাকে। আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমার মাথাব্যথা তখন অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু হৃদয়ে একটা নতুন ধরনের যন্ত্রণা শুরু হয়েছিল। রাতের অন্ধকার আমাদের দুজনকে ঢেকে রেখেছিল। তার হাত তখনও আমার কপালে ছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে। কিন্তু হঠাৎই আমি বুঝতে পারলাম, আমার চোখের সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার আর্জুন নয়। এই ছেলেটির চোখে একটা অদ্ভুত নীল আভা রয়েছে। আর্জুনের চোখ কালো। এই ছেলেটি আমার আর্জুন নয়। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। তুমি কে? আর্জুন কোথায়? সেই অদ্ভুত ছেলেটি হাসতে শুরু করল। একটা ভয়ানক হাসি। আমি তোমার আর্জুন। কিন্তু আমি এই পৃথিবীর আর্জুন নই। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড়ে বারান্দায় গেলাম। সেখানে গিয়ে দেখি আমার আসল আর্জুন তার বিছানায় গভীর ঘুমে মগ্ন। তাহলে আমার ঘরে কে ছিল? আমি কাঁপতে কাঁপতে আবার আমার ঘরের দিকে তাকালাম। সেই অদ্ভুত ছেলেটি আর নেই। কিন্তু আমার ড্রেসিং টেবিলের আয়নায় একটি অদ্ভুত লেখা ভেসে উঠেছে, আমি ফিরে আসব। পরের দিন সকালে আমি সুজিতকে পুরো ঘটনাটি বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। ভাবল আমি স্বপ্ন দেখেছি। কিন্তু যখন আমি আয়নায় সেই লেখাটি দেখালাম, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রিয়াঙ্কা, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সুজিত বলল। এই বাড়িতে কিছু একটা আছে যা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমি রাজি হলাম না। আমি জানতে চাইলাম, কে সেই ছেলেটি? কেন সে আমার আর্জুনের রূপ নিয়েছিল? আর কেনই বা সে আমাকে বিয়ে করতে বলেছিল? দুপুরবেলা আমি আমাদের পাড়ার পুরানো ঠাকুমা অনিমা দেবীর কাছে গেলাম। তিনি আমাদের এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ। 80 বছর বয়স তার। আমি তাকে পুরো ঘটনা বললাম। অনিমা ঠাকুমা শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, মা প্রিয়াঙ্কা, তুমি খুব বিপদে পড়েছ। এটা একটা সমান্তরাল পৃথিবীর প্রাণী। এরা অন্য মাত্রা থেকে আসে।
তোমার আর্জুনের মতো দেখতে হলেও এটা তোমার ছেলে নয় গি। কিন্তু কেন এটা আমার কাছে এসেছে, আমি জানতে চাইলাম। এই প্রাণীরা মানুষের প্রেম আর ভালোবাসা খায়। তারা একটা পরিবারে ঢুকে পরিবারের সদস্যদের রূপ নেয়। তারপর আস্তে আস্তে সেই পরিবারকে ধ্বংস করে দেয়, ঠাকুমা বললেন। আমার গা শিউরে উঠল। তাহলে কি করব এখন? তোমাকে একটা পুরানো মন্ত্র জানতে হবে। আর সেই প্রাণীটি যখন আবার আসবে তখন তুমি এই মন্ত্র পড়বে। তবে সাবধান, একবার মন্ত্র পড়ার পর তুমি আর থামতে পারবে না, যতক্ষণ না সেই প্রাণী চলে যায়। অনিমা ঠাকুমা আমাকে একটি সংস্কৃত মন্ত্র শেখালেন। বললেন, এই মন্ত্র 1000 বছরের পুরানো। এটা দিয়ে সমান্তরাল পৃথিবীর প্রাণীদের তাড়ানো যায়। সেদিন রাতে আমি জেগে থাকলাম। সুজিত আর আর্জুন দুজনেই ঘুমিয়ে পড়েছে। মিতিও তার ঘরে ঘুমাচ্ছে। আমি আমার বিছানায় বসে অপেক্ষা করতে লাগলাম। রাত 2টার সময় আবার আমার মাথাব্যথা শুরু হল, ঠিক আগের দিনের মতো। আমি বুঝে গেলাম সেই প্রাণীটি আবার আসবে। আর সত্যিই কয়েক মিনিট পর আমার ঘরের দরজা খুলে গেল। আমার নকল আর্জুন ঢুকল। তার চোখে সেই নীল আভা। মা, তোমার আবার মাথাব্যথা, সে বলল। আমি তোমাকে সারিয়ে দেব। এবার আমি প্রস্তুত ছিলাম। আমি অনিমা ঠাকুমার দেওয়া মন্ত্র পড়তে শুরু করলাম। ওম নমো ভগবতে রুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় গু। মন্ত্র শুনেই সেই নকল আর্জুনের চেহারা বদলে যেতে শুরু করল। তার মুখ দিয়ে আগুন বের হতে লাগল। সে চিৎকার করে বলল, থামো, এই মন্ত্র পড়ো না। কিন্তু আমি থামলাম না। আমি মন্ত্র পড়তেই থাকলাম। সেই প্রাণীটির শরীর ধোয়ার মতো হয়ে যেতে লাগল। তার চোখ থেকে নীল আগুন বের হচ্ছিল। আমি তোমাকে ছাড়ব না, সে চিৎকার করল। তুমি আমার হয়ে যাবে গু। আমি আরও জোরে মন্ত্র পড়তে লাগলাম। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। হঠাৎ করে সেই প্রাণীটি একেবারে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে বলল, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তোমার পরিবারকে আমি নষ্ট করে দেব গু। পরের দিন সকালে আমি অনিমা ঠাকুমার কাছে গিয়ে সব বললাম। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। বললেন, মা, এই প্রাণীটি এখন তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা আরও বিপজ্জনক হয়ে উঠবে। তাহলে কি করব? আমি জানতে চাইলাম। তোমাকে একটি পবিত্র স্থানে যেতে হবে, যেখানে এই প্রাণীরা প্রবেশ করতে পারে না। আর সেখানে গিয়ে তোমাকে একটি বিশেষ পূজা করতে হবে। ঠাকুমা আমাকে বললেন, আমাদের জেলার সবচেয়ে পুরানো মন্দিরে যেতে হবে। সেই মন্দিরটি 1000 বছরের পুরানো। সেখানকার পুরোহিত মহাশয় এই ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারেন। সুজিতকে সব বলার পর আমরা পরের দিনই সেই পুরানো মন্দিরে গেলাম। পুরোহিত মহাশয় আমাদের কথা শুনে বললেন, হ্যাঁ, এই ধরনের প্রাণী আছে। এরা সমান্তরাল মাত্রা থেকে আসে। তবে ভয় নেই, আমরা এদের পরাজিত করতে পারি। পুরোহিত মহাশয় আমাদের একটি বিশেষ পূজার ব্যবস্থা করে দিলেন। 7 দিন ধরে চলবে এই পূজা। এই 7 দিন আমাদের মন্দিরেই থাকতে হবে। প্রথম রাতেই সেই অপশক্তি মন্দিরে আক্রমণ করার চেষ্টা করল। কিন্তু মন্দিরের পবিত্র শক্তির কারণে সে ভেতরে ঢুকতে পারল না। বাইরে থেকে ভয়ানক চিৎকার করতে লাগল। দ্বিতীয় রাতে সেই প্রাণীটি আমার স্বামী সুজিতের রূপ নিয়ে এলো। মন্দিরের বাইরে থেকে ডাকতে লাগল, প্রিয়াঙ্কা, বের হয়ে এসো। আমি তোমার স্বামী গু। কিন্তু আমি বুঝতে পারলাম এটা নকল, কারণ আসল সুজিত আমার পাশেই ছিল। তৃতীয় রাতে সেই প্রাণীটি আমার মেয়ে মিতির রূপ নিল। খুব কান্নাকাটি করে বলল, মা, আমি ভয় পেয়েছি, বের হয়ে এসো। কিন্তু আসল মিতি আমার কোলেই ঘুমিয়েছিল। চতুর্থ রাতে সেই অপশক্তি আমার মৃত মা বাবার রূপ নিল। বলল, প্রিয়াঙ্কা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, বের হয়ে এসো। এভাবে 7 দিন ধরে সেই প্রাণীটি নানান রূপ নিয়ে আমাদের প্রলোভিত করার চেষ্টা করল। কিন্তু আমরা মন্দিরের ভেতরেই রইলাম। 7ম দিনে পূজা সম্পন্ন হওয়ার পর পুরোহিত মহাশয় বললেন, এবার তোমরা নিরাপদ। সেই অপশক্তি আর তোমাদের কাছে আসতে পারবে না। আমরা বাড়ি ফিরলাম। সেই রাতে আমি গভীর ঘুমে ঘুমালাম। কোনো মাথাব্যথা হল না। কিন্তু পরের সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার আর্জুন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখিয়েও কোনো রোগ ধরা পড়ল না। তার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগল। আমি আবার অনিমা ঠাকুমার কাছে গেলাম। তিনি বললেন, মা, সেই অপশক্তি তোমার আর্জুনের প্রাণশক্তি টেনে নিচ্ছে, কারণ সে তোমার আর্জুনের রূপ নিয়েছিল।
এখন তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে গি। তাহলে কি করব? আমি কান্নায় ভেঙে পড়লাম। তোমাকে সেই প্রাণীর কাছে গিয়ে লড়াই করতে হবে। তবে এটা খুবই বিপজ্জনক। একটুও ভুল হলে তুমি চিরকালের জন্য সেই মাত্রায় বন্দী হয়ে যাবে গি। ঠাকুমা আমাকে একটা বিশেষ তাবিজ দিলেন। বললেন, এই তাবিজ পরে তুমি সেই প্রাণীর জগতে যেতে পারবে। কিন্তু মনে রেখো, সেখানে সবকিছু উল্টো। যা ভালো দেখাবে সেটাই খারাপ, যা খারাপ দেখাবে সেটাই ভালো। আমি সেই রাতেই সেই তাবিজ পরে গভীর ধ্যানে বসলাম। অনিমা ঠাকুমার শেখানো মন্ত্র পড়তে থাকলাম। কিছুক্ষণ পর মনে হলো আমি ভেসে যাচ্ছি। যখন চোখ খুললাম দেখলাম আমি একটা অদ্ভুত জগতে এসে পড়েছি। সেখানে সবকিছু ধূসর রঙের। আকাশ কালো, কিন্তু সূর্য সাদা। গাছপালা উল্টো দিকে বেড়ে উঠেছে। আমি হাঁটতে শুরু করলাম। দেখলাম সামনে একটা বট প্রাসাদ। সেই প্রাসাদের দিকে এগিয়ে যেতে লাগলাম। প্রাসাদের দরজায় পৌঁছে দেখি সেই নকল অর্জুন দাঁড়িয়ে আছে। তার চোখে এখনও সেই নীল আভা। তুমি এসেছ, সে বলল। আমি জানতাম তুমি আসবে। তোমার ছেলেকে বাঁচাতে হলে তোমাকে আমার সাথে থাকতে হবে গি। অর্জুনকে ছেড়ে দাও, আমি বললাম। তুমি যা চাও আমার কাছ থেকে নিতে পারো গ। আমি চাই তুমি আমার রানী হয়ে যাও। এই জগতে আমার সাথে চিরকাল থাকো গো। আমি জানতাম এটা একটা ফাঁদ। কিন্তু অর্জুনকে বাঁচাতে হলে আমাকে এই ঝুঁকি নিতে হবে। ঠিক আছে, আমি বললাম। কিন্তু তার আগে তুমি অর্জুনের প্রাণশক্তি ফিরিয়ে দাও। সেই প্রাণীটি হেসে উঠল। আগে তুমি আমার প্রস্তাব মেনে নাও। তারপর আমি তোমার ছেলেকে ছেড়ে দেব গু। আমি ভাবলাম, অনিমা ঠাকুমা বলেছিলেন এই জগতে সবকিছু উল্টো। তাহলে আমিও উল্টো খেলা খেলব। আমি রাজি, আমি বললাম। কিন্তু আমি একটা শর্ত দিচ্ছি। তুমি তোমার আসল রূপে এসো। আমি জানতে চাই তুমি সত্যিই কে গি। সেই প্রাণীটি একটু চিন্তা করে বলল, ঠিক আছে কি। তারপর তার শরীর পরিবর্তন হতে শুরু করল। আমি দেখলাম এটা আসলে একটা ভয়ানক দানব। তার সারা শরীর কালো। মুখ থেকে আগুন বের হচ্ছে। হাতে বিশাল নখর। এবার তুমি সন্তুষ্ট? সে গর্জন করল। আমি হাসলাম। খুবই সন্তুষ্ট। কারণ এখন তুমি তোমার দুর্বল রূপে আছো গু। সেই দানবটি চমকে গেল। কি বলছো তুমি? অনিমা ঠাকুমা বলেছিলেন এই জগতে সবকিছু উল্টো। তুমি যখন মানুষের রূপে থাকো তখন তুমি শক্তিশালী। কিন্তু যখন তোমার আসল রূপে থাকো তখন তুমি দুর্বল হয়ে পড়ো। আমি তাবিজটা হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। সেই দানবটি চিৎকার করে উঠল। না, তুমি এটা করতে পারো না। কিন্তু আমি থামলাম না। আমি জানতাম এটাই আমার একমাত্র সুযোগ। মন্ত্রের শক্তিতে সেই দানবটি দুর্বল হয়ে পড়তে লাগল। অর্জুনকে ছেড়ে দাও, আমি চিৎকার করলাম। ঠিক আছে, ঠিক আছে, সে কান্নাকাটি করে বলল। আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তুমি এই মন্ত্র বন্ধ করো। আমি দেখলাম আমার সামনে একটা আলোর গোলক ভেসে উঠল। সেই গোলকের ভেতর অর্জুনের প্রাণশক্তি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি সেই আলোর গোলকটা স্পর্শ করলাম। সাথে সাথে সেটা আমার শরীরের ভেতর ঢুকে গেল। এবার তুমি চিরকালের জন্য এই জগৎ থেকে চলে যাও, আমি বললাম। আর কখনো আমাদের পরিবারের কাছে আসবে না গি। সেই দানবটি আরও দুর্বল হয়ে পড়ল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে বলল। আমি আর কখনো তোমাদের কষ্ট দেব না গি। আমি মন্ত্র পড়া বন্ধ করলাম। সেই দানবটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারপর আমি নিজেও সেই অদ্ভুত জগৎ থেকে বের হয়ে এলাম। যখন আমার ঘরে ফিরে এলাম দেখলাম অর্জুন তার বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে। তার মুখে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য ফিরে এসেছে। পরের দিন সকালে অর্জুন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সে আর কোনো অসুখ বিসুখ নিয়ে কষ্ট পেল না। আমি অনিমা ঠাকুমার কাছে গিয়ে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তুমি খুব সাহসের সাথে লড়াই করেছ, মা। এখন তোমার পরিবার নিরাপদ গ। কিন্তু আমার কৌতূহল মেটেনি। আমি জানতে চাইলাম, ঠাকুমা, এই দানবটা আসলো কোথা থেকে? কেন সে আমাদের টার্গেট করল? অনিমা ঠাকুমা একটা গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, মা, এই গল্পটা অনেক পুরানো। আমাদের এই এলাকায় অনেক বছর আগে একটা বড় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিল। তাদের আত্মারা শান্তি পায়নি গি। কিন্তু এই দানব তো আত্মা নয়, আমি বললাম। না, এটা আত্মা নয়। এটা একটা ভিন্ন মাত্রার প্রাণী।
কিন্তু সেই অশান্ত আত্মারা এই প্রাণীকে আমাদের মাত্রায় আসার পথ তৈরি করে দিয়েছিল গো। ঠাকুমা আরও বললেন, এই প্রাণীরা সাধারণত এমন পরিবারকে টার্গেট করে যেখানে খুব বেশি ভালোবাসা আছে। কারণ ভালোবাসার শক্তিই তাদের খাদ্য। আমি বুঝতে পারলাম কেন সেই দানবটি আমাদের পরিবারকে বেছে নিয়েছিল। আমরা সবাই একে অপরকে খুব ভালোবাসি। পরের কয়েক মাস খুব শান্তিতে কেটে গেল। অর্জুন তার পড়াশোনায় মন দিল। মিতিও খুব ভালো ছিল। সুজিতও তার কাজে ব্যস্ত থাকল। কিন্তু একদিন অর্জুন আমার কাছে এসে বলল, মা, আমি কয়েকদিন ধরে অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি একটা ছেলে আমার মতো দেখতে। সে আমাকে ডাকছে গিয়ে। আমার গা শিউরে উঠল। আমি জানতে চাইলাম, কি বলে সে? সে বলে, আমি তার ভাই। আমরা দুজন আসলে যমজ। কিন্তু জন্মের সময় আমরা আলাদা হয়ে গেছি। একজন এই পৃথিবীতে আর একজন অন্য পৃথিবীতে। আমি তাড়াতাড়ি অনিমা ঠাকুমার কাছে গেলাম। তাকে অর্জুনের স্বপ্নের কথা বললাম। ঠাকুমা শুনে চিন্তিত হলেন। বললেন, মা, এটা খুবই বিপজ্জনক। মনে হচ্ছে সেই দানবটা অর্জুনের সাথে একটা সংযোগ তৈরি করেছে। এখন অর্জুন 2 মাত্রার মধ্যে আটকে গেছে। কি মানে? আমি জানতে চাইলাম। মানে হচ্ছে অর্জুনের একটা অংশ এখনও সেই অন্য মাত্রায় আছে। সেই দানবটা অর্জুনের সেই অংশকে নিয়ন্ত্রণ করছে। ঠাকুমা আমাকে বললেন, অর্জুনকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হলে আমাকে আবার সেই অন্য মাত্রায় যেতে হবে। কিন্তু এবার অর্জুনকেও সাথে নিয়ে যেতে হবে। কিন্তু এটা কি নিরাপদ? আমি জানতে চাইলাম। খুবই বিপজ্জনক। কিন্তু এটাই একমাত্র উপায়। সেই রাতে আমি অর্জুনকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু যখন আমি তাবিজটা তার হাতে দিলাম, তখন সে অনুভব করল একটা অদ্ভুত শক্তি। মা, আমি প্রস্তুত, অর্জুন বলল। আমি চাই এই অদ্ভুত স্বপ্নগুলো থেকে মুক্তি পেতে। আমরা দুজনেই সেই তাবিজ স্পর্শ করে গভীর ধ্যানে বসলাম। কিছুক্ষণ পর আমরা আবার সেই অদ্ভুত মাত্রায় পৌঁছলাম। এবার সেই জগতটা আগের চেয়ে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছিল। অর্জুন আমার হাত শক্ত করে ধরে রাখল। আমরা হাঁটতে শুরু করলাম। কিছুদূর গিয়ে দেখলাম একটা আয়নার মতো জিনিস দাঁড়িয়ে আছে। সেই আয়না আর একজন অর্জুনের প্রতিফলন দেখা যাচ্ছে। এটাই আমার অন্য অংশ, অর্জুন বলল। সেই আয়নার অর্জুন হঠাৎ কথা বলে উঠল, তুমি এসেছ। আমি কতদিন তোমার অপেক্ষায় ছিলাম। তুমি কে? অর্জুন জানতে চাইল। আমি তোমার অন্য অর্ধেক। জন্মের সময় আমরা 2 ভাগে বিভক্ত হয়েছি। তুমি এই পৃথিবীতে বেড়ে উঠেছ, আর আমি এই মাত্রায়। আমি বুঝতে পারলাম, এটা সেই দানবের কোনো ফাঁদ নয়। এটা সত্যি অর্জুনের অন্য অংশ। তাহলে আমরা কি করব? আমি জানতে চাইলাম। আমাদের একসাথে হতে হবে, 2 অর্জুনই একসাথে বলল। আমি তাবিজটা উঁচু করে ধরলাম। একটা উজ্জ্বল আলো বের হল। সেই আলোর মধ্যে 2 অর্জুন একে অপরের দিকে এগিয়ে গেল। যখন তারা স্পর্শ করল, একটা বিস্ফোরণ হল। আমি চোখ বুজে ফেললাম। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। অর্জুনও আমার পাশেই আছে। কিন্তু তার চোখে এখন একটা নতুন উজ্জ্বলতা। মা, আমি এখন সম্পূর্ণ অনুভব করছি, অর্জুন বলল। আগে মনে হতো আমার কিছু একটা অংশ হারিয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিজেকে পেয়েছি। পরের দিন থেকে অর্জুনের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। সে আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়েছে। তার স্মৃতিশক্তিও বেড়েছে। পড়াশোনায় সে এখন টপ করছে। অনিমা ঠাকুমা বললেন, এটাই হয়েছে। অর্জুনের 2 অংশ এখন এক হয়েছে। সে এখন সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন। কিন্তু এই ঘটনার কয়েক মাস পর আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল। আমার মেয়ে মিতিও অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। একদিন মিতি আমার কাছে এসে বলল, মা, আমি স্বপ্নে একটা মেয়ে দেখি যে আমার মতো দেখতে। সে বলে সে আমার বোন। আমার মনে হলো এই পরিবারের সবারই হয়তো কোনো না কোনো রহস্য আছে। আমি মিতিকে জিজ্ঞেস করলাম, সেই মেয়েটি তোকে আর কি বলে? সে বলে, আমাদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা ভবিষ্যৎ দেখতে পারি। কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করতে হলে আমাদের একসাথে থাকতে হবে। আমি অর্জুনকে ডাকলাম। তাকে মিতির স্বপ্নের কথা বললাম। অর্জুন বলল, মা, আমি মনে করি আমাদের পুরো পরিবারটাই কোনো না কোনোভাবে এই অন্য মাত্রার সাথে যুক্ত। সেই রাতে আমি, অর্জুন আর মিতি 3 জনেই একসাথে ধ্যান করলাম। আমরা তাবিজটা 3 জনে স্পর্শ করে রাখলাম। হঠাৎ করে আমাদের সামনে একটা আলোকময় নারীর আবির্ভাব হল।
তার চেহারা অনেকটা আমার মতো, কিন্তু অনেক বেশি উজ্জ্বল। তোমরা অবশেষে সত্য জেনেছ, সেই নারী বলল। আমি তোমাদের পূর্বপুরুষ। আমাদের বংশের মানুষরা বিশেষ ক্ষমতাসম্পন্ন। কী ধরনের ক্ষমতা, আমি জানতে চাইলাম। আমরা 2 মাত্রার মধ্যে যাতায়াত করতে পারি। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমরা অপশক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারি। সেই নারী আরও বললেন, তোমাদের একটা বড় দায়িত্ব আছে। এই এলাকায় আরও অনেক অপশক্তি আছে। তোমাদের সেগুলো থেকে মানুষদের রক্ষা করতে হবে। এই কথা শুনে আমার মনে ভয় আর উত্তেজনা দুটোই হল। ভয় এজন্য যে আমরা আরও বিপদের মুখে পড়ব। আর উত্তেজনা এজন্য যে আমরা মানুষের উপকার করতে পারব। সেই রাত থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা 3 জন মিলে একটা টিম তৈরি করলাম। আমি হলাম নেত্রী, অর্জুন হল শক্তি আর মিতি হল ভবিষ্যৎ দ্রষ্টা। প্রতি সপ্তাহে আমরা রাতের বেলা বের হতাম। বিভিন্ন জায়গায় অপশক্তির সন্ধান করতাম। প্রথমে আমরা গেলাম পুরানো কবরস্থানে। সেখানে কয়েকটা অশান্ত আত্মা ছিল। আমরা তাদের শান্তি দিলাম। তারপর গেলাম একটা পরিত্যক্ত বাড়িতে। সেখানে একটা শক্তিশালী ভূত ছিল। সেটা একটা পরিবারকে কষ্ট দিচ্ছিল। আমরা সেটাকে তাড়ালাম। এভাবে কয়েক মাস ধরে আমরা অনেক মানুষকে সাহায্য করলাম। আমাদের এলাকায় অপ্রাকৃতিক ঘটনা কমে গেল। কিন্তু একদিন মিতি একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে বলল, মা, আমি দেখেছি একটা বিশাল অন্ধকার শক্তি আসছে। এটা আগের সব কিছুর চেয়ে অনেক বেশি ভয়ানক। অর্জুনও বলল, মা, আমিও গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত শক্তি অনুভব করছি। মনে হচ্ছে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আমি অনিমা ঠাকুমার কাছে গেলাম। তিনি বললেন, মা, সময় এসেছে তোমাদের সবচেয়ে বড় পরীক্ষার। একটা প্রাচীন অপশক্তি জেগে উঠেছে। এটা 1000 বছর ধরে ঘুমিয়েছিল। কি করতে হবে, আমি জানতে চাইলাম। তোমাদের 3 জনের শক্তি একসাথে করতে হবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক। একটু ভুল হলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। সেই রাতে আমরা 3 জন তৈরি হলাম। আমাদের তাবিজ, মন্ত্র আর সব অস্ত্র নিয়ে বের হলাম। আমরা গেলাম এলাকার সবচেয়ে পুরানো জায়গায়। সেখানে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। মিতি বলল, মা, এইখানেই সেই অপশক্তি লুকিয়ে আছে। আমরা সেই জায়গায় পৌঁছানোর সাথে সাথে মাটি কাঁপতে শুরু করল। একটা ভয়ানক গর্জন শোনা গেল। হঠাৎ মাটি ফেটে একটা বিশাল দানব বের হল। এটা আগের সব দানবের চেয়ে অনেক বড়। তার চোখ থেকে লাল আগুন বের হচ্ছিল। কে আমার ঘুম ভাঙাল, সে গর্জন করল। আমি দৃঢ়ভাবে বললাম, আমরা এসেছি তোমাকে পরাজিত করতে। সেই দানব হাসতে শুরু করল। তোমরা 3টে মানুষ আমাকে পরাজিত করবে? আমি 1000 বছরের পুরানো। আমি এই পুরো অঞ্চল ধ্বংস করে দিতে পারি। আমরা 3 জন একসাথে হাত ধরলাম। আমাদের তাবিজ থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। অর্জুন তার শক্তি দিয়ে সেই দানবকে আটকে রাখতে চেষ্টা করল। মিতি ভবিষ্যৎ দেখে আমাদের বলতে লাগল কোনো দিক থেকে আক্রমণ আসবে। কিন্তু সেই দানব খুবই শক্তিশালী ছিল। আমাদের আক্রমণ তার কোনো ক্ষতি করতে পারছিল না। তোমাদের এই ছোট্ট শক্তি দিয়ে আমার কিছুই হবে না, সে বলল। আমি বুঝলাম আমাদের আরও শক্তি দরকার। আমি মনে মনে আমাদের পূর্বপুরুষদের ডাকলাম। হঠাৎ করে আকাশ থেকে একটা সাদা আলো নেমে এলো। সেই আলোর মধ্যে আমাদের সেই পূর্বপুরুষ নারীর আবির্ভাব হল। তোমরা একা নও, তিনি বললেন। আমাদের পুরো বংশের আত্মারা তোমাদের সাথে আছে। সেই মুহূর্তে আমাদের চারপাশে অনেক আলোকময় মূর্তির আবির্ভাব হল। এরা সবাই আমাদের পূর্বপুরুষ। আমাদের শক্তি 1000 গুণ বেড়ে গেল। এবার আমাদের মন্ত্র আর আক্রমণ সেই দানবের উপর কাজ করতে লাগল। সেই বিশাল দানব দুর্বল হয়ে পড়তে শুরু করল। না, এটা সম্ভব না। আমি এত শক্তিশালী। তুমি শক্তিশালী হতে পারো, আমি বললাম। কিন্তু ভালোবাসা আর পরিবারের বন্ধন তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের চূড়ান্ত আক্রমণে সেই দানব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। তার সাথে সাথে আমাদের এলাকার সব অপশক্তি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল। আমাদের পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ করে চলে গেলেন। এই ঘটনার পর আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে এল। কিন্তু আমরা জানতাম আমাদের এক বিশেষ দায়িত্ব আছে। আমরা এই এলাকার রক্ষক। অর্জুন এখন একজন বিখ্যাত গবেষক হয়েছে। সে অপ্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করে। মিতিও বড় হয়ে একজন জ্যোতিষী হয়েছে।
সে মানুষদের ভবিষ্যৎ বলে দেয়। আর আমি হয়েছি একজন আধ্যাত্মিক গুরু। মানুষরা তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি তাদের সাহায্য করি। সুজিত এখনও জানে না আমাদের এই গোপন জীবনের কথা। আমরা ভেবেছি তাকে না জানানোই ভালো। কারণ এই জ্ঞান তার জন্য নিরাপদ নয়। কিন্তু আমি জানি একদিন তাকেও সব জানতে হবে। কারণ আমাদের বংশের প্রতিটি মানুষের মধ্যেই এই বিশেষ ক্ষমতা আছে। আজও মাঝে মাঝে রাতের বেলা আমরা তিনজন একসাথে বসে ধ্যান করি। আমরা আমাদের চারপাশের নেতিবাচক শক্তিগুলো পর্যবেক্ষণ করি। যদি কোথাও কোনো সমস্যা দেখি তাহলে সেখানে গিয়ে সমাধান করি। গত মাসে একটা নতুন ঘটনা ঘটেছে। আমাদের পাশের গ্রামে একটা মেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। পুলিশ তল্লাশি করেও তাকে খুঁজে পায়নি। সেই মেয়েটির মা আমার কাছে এসেছিল। কান্নাকাটি করে বলল, দিদি, আমার মেয়েকে খুঁজে দিন। আমি আর বাঁচতে পারছি না ঘি। আমি মিতিকে বললাম সেই মেয়েটি সম্পর্কে কিছু দেখতে পারে কিনা। মিতি ধ্যান করার পর বলল, মা, সেই মেয়েটি এখনও বেঁচে আছে। কিন্তু সে অন্য একটা মাত্রায় আটকা পড়েছে গি। আমরা তিনজন সেই রাতেই সেই মেয়েটিকে উদ্ধার করতে বের হলাম। মিতির দেখানো পথ ধরে আমরা জঙ্গলের গভীরে গেলাম। সেখানে একটা পুরানো কুয়া ছিল। সেই কুয়ার কাছে গিয়ে আমরা অদ্ভুত কিছু শক্তি অনুভব করলাম। আর্জুন বলল, মা, এই কুয়াটা কোনো সাধারণ কুয়া নয়। এটা 2 মাত্রার মধ্যে একটা দরজা। আমরা সেই কুয়ার কাছে আমাদের তাবিজ দিয়ে একটা সুরক্ষা বৃত্ত তৈরি করলাম। তারপর আমি কুয়ার ভেতর ডাক দিলাম, মীরা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? কয়েক মিনিট পর কুয়ার ভেতর থেকে একটা ক্ষীণ আওয়াজ এলো, সাহায্য করুন। আমি এখানে আটকে পড়েছি। আমি একটা দীর্ঘ দড়ি নিয়ে কুয়ার ভেতর নামলাম। আর্জুন আর মিতি উপরে থেকে আমাকে সাহায্য করতে লাগল। কুয়ার নিচে নেমে দেখি সেখানে একটা অদ্ভুত আলোর জগৎ। মীরা সেখানে একা বসে কাঁদছে। আমি কোথায়? মীরা জানতে চাইল। তুমি অন্য একটা মাত্রায় আটকে পড়েছ, আমি বললাম। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব গু। আমি মীরাকে আমার সাথে বেঁধে নিয়ে উপরে উঠতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করে সেই অন্য মাত্রা থেকে অনেকগুলো ছায়া আমাদের আক্রমণ করতে এলো। তোমরা সেই মেয়েটিকে নিয়ে যেতে পারবে না, সেই ছায়ারা বলল। সে এখন আমাদের গু। আমি তাড়াতাড়ি আমার তাবিজ বের করে মন্ত্র পড়তে শুরু করলাম। আর্জুন আর মিতি উপর থেকে তাদের শক্তি পাঠাতে লাগল। সেই ছায়ারা আমাদের আক্রমণের মুখে পিছিয়ে গেল। আমি মীরাকে নিয়ে নিরাপদে উপরে উঠে এলাম। মীরাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার পর আমরা জানতে পারলাম সে কেন সেই কুয়ার কাছে গিয়েছিল। মীরা বলল, আমি স্বপ্নে দেখেছিলাম সেই কুয়ার ভেতর অনেক সোনা আছে। তাই আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি আমি একটা অদ্ভুত জায়গা। আমি বুঝলাম সেই অপশক্তিরা মীরাকে ফাঁদে ফেলার জন্য স্বপ্নের মাধ্যমে প্রলোভিত করেছিল। পরের দিন আমরা সেই কুয়াটা পবিত্র মন্ত্র পড়ে বন্ধ করে দিলাম, যাতে ভবিষ্যতে আর কেউ সেই ফাঁদে না পড়ে। এই ধরনের অনেক ঘটনা আমাদের জীবনে ঘটেছে। প্রতিবার আমরা মানুষদের সাহায্য করেছি। আমাদের এলাকার মানুষরা এখন জানে কোনো অপ্রাকৃতিক সমস্যা হলে আমাদের কাছে আসতে হবে। কিন্তু আমাদের এই ক্ষমতা গোপন রাখতে হয়। কারণ সবাই যদি জেনে যায় তাহলে অনেক জটিলতা হবে। সুজিত মাঝে মাঝে সন্দেহ করে। সে বলে, প্রিয়াঙ্কা, তুমি আর বাচ্চারা রাতের বেলা কোথায় যাও? তোমাদের আচরণ অনেক রহস্যময় হয়ে গেছে গি। আমি তাকে বোঝাই, আমরা শুধু ধর্মীয় কাজকর্ম করতে যাই। মানুষদের সাহায্য করি গি। সুজিত সন্তুষ্ট হয় না, কিন্তু বেশি কিছু বলে না। গত সপ্তাহে একটা বিশেষ ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে একদিন এক অদ্ভুত লোক এসেছিল। তার চোখে একটা রহস্যময় দীপ্তি ছিল। আমি জানি তোমরা কারা, সে বলল। আমি তোমাদের মতোই একজন। আমি অন্য শহর থেকে এসেছি গু। সে নিজের পরিচয় দিল রমেশ গুপ্ত নামে। বলল সেও একটা বিশেষ পরিবারের সদস্য। তাদের পরিবারও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। আমি একটা খবর নিয়ে এসেছি, রমেশ বাবু বললেন। একটা বিশাল বিপদ আসছে। শুধু আমাদের এলাকায় নয়, পুরো দেশ জুড়ে। আমি জানতে চাইলাম, কি ধরনের বিপদ? অন্য মাত্রা থেকে একটা বিশাল সেনাবাহিনী আসছে। তারা এই পৃথিবী দখল করে নিতে চায়। শুধুমাত্র আমাদের মতো বিশেষ ক্ষমতাসম্পন্ন পরিবারগুলো তাদের প্রতিরোধ করতে পারে কি? এই খবর শুনে আমার মনে ভয় হল। কিন্তু সাথে সাথে একটা দায়বোধও জাগল। রমেশ বাবু বললেন, আমাদের সব পরিবার মিলে একটা জোট গঠন করতে হবে।
তবেই আমরা এই বিপদ মোকাবেলা করতে পারব। পরের কয়েকদিন আমরা রমেশ বাবুর সাথে পরিকল্পনা করলাম। তিনি আরও কয়েকটি বিশেষ পরিবারের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিলেন। আমরা জানতে পারলাম ভারতবর্ষে অন্তত 50টি এমন পরিবার আছে যাদের অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। তারা সবাই বছরের পর বছর ধরে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে। আমরা সিদ্ধান্ত নিলাম আগামী পূর্ণিমার দিন সবাই একসাথে মিলিত হব। একটা বিশেষ পূজা করে আমাদের শক্তি একত্রিত করব। সেই পূর্ণিমার রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 50টি পরিবারের প্রতিনিধিরা আমাদের এলাকায় এলো। আমরা সবাই একসাথে একটা বিশাল যজ্ঞ করলাম। সেই যজ্ঞের সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। আকাশ থেকে নানান রঙের আলো নেমে এলো। আমাদের সবার শক্তি একসাথে মিলিত হয়ে একটা বিশাল শক্তির ক্ষেত্র তৈরি হল। সেই মুহূর্তে আমরা সবাই অনুভব করলাম অন্য মাত্রা থেকে আমাদের দিকে একটা বিশাল অন্ধকার শক্তি এগিয়ে আসছে। তারা এসে গেছে, রমেশ বাবু বললেন। আমরা সবাই একসাথে আমাদের সম্মিলিত শক্তি দিয়ে সেই অন্ধকার বাহিনীর মুখোমুখি হলাম। একটা ভয়ানক যুদ্ধ শুরু হল। সারা রাত ধরে এই যুদ্ধ চলল। কখনো আমরা এগিয়ে থাকতাম, কখনো তারা। কিন্তু আমরা হার মানলাম না। ভোরবেলা যখন সূর্য উঠল তখন সেই অন্ধকার বাহিনী পরাজিত হয়ে ফিরে গেল। আমরা জড়ি হয়েছিলাম। কিন্তু আমরা জানতাম এটা শেষ নয়। তারা আবার আসবে। হয়তো আরও বেশি শক্তি নিয়ে। সেই দিন থেকে আমাদের 50টি পরিবার একটা গোপন নেটওয়ার্ক তৈরি করেছে। আমরা নিয়মিত যোগাযোগ রাখি। কোথাও কোনো সমস্যা হলে একে অপরকে সাহায্য করি। অর্জুন এখন এই নেটওয়ার্কের তরুণ প্রজন্মের নেতা। সে অন্য তরুণদের প্রশিক্ষণ দেয়া। মিতিও অন্য মেয়েদের ভবিষ্যৎ দেখার কৌশল শেখা। আমি হয়েছি এই অঞ্চলের প্রধান অভিভাবক। যে কোনো বড় সমস্যা হলে অন্যরা আমার পরামর্শ নেয়। কিন্তু আমার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সুজিত। সে এখনও আমাদের এই গোপন জীবন সম্পর্কে জানে না। কিন্তু আমি বুঝতে পারছি আর বেশিদিন লুকিয়ে রাখা যাবে না। গতকাল রাতে সুজিত আমাকে প্রশ্ন করেছে, প্রিয়াঙ্কা, তুমি কি কোনো গোপন সংগঠনের সদস্য? তোমার আচরণ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। রাতের বেলা কোথায় যাও, কার সাথে দেখা করো, কিছুই বলো না গি। আমি এড়িয়ে গিয়েছি। কিন্তু আমি জানি শীঘ্রই তাকে সব জানাতে হবে। আজ রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি সুজিতকে সব সত্যি বলবো। হয়তো সেও আমাদের এই গোপন যুদ্ধে অংশ নিতে পারবে। কিন্তু সবার আগে আমাকে জানতে হবে সুজিতের মধ্যেও কোনো বিশেষ ক্ষমতা আছে কিনা। কারণ আমাদের বিয়ে তো আকস্মিক ঘটনা নয়। হয়তো এটাও কোনো উদ্দেশ্য নিয়ে ঘটেছে। আমি মিতিকে বলেছি সুজিত সম্পর্কে ভবিষ্যৎ দেখতে। মিতি বলেছে মা বাবার মধ্যেও বিশেষ ক্ষমতা আছে। কিন্তু সেটা এখনও জেগে ওঠেনি। তোমাকে তাকে জাগিয়ে তুলতে হবে গি। আর অর্জুনও বলেছে মা, আমি বাবার মধ্যে একটা লুকানো শক্তি অনুভব করি। হয়তো তিনিও আমাদের মতোই বিশেষজ্ঞ। তাই আজ রাতেই আমি সুজিতকে সব খুলে বলবো। দেখি সে কি প্রতিক্রিয়া দেয়া। আর এই গল্পের শেষ এখানেই। কারণ আগামীকাল থেকে আমাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হবে। হয়তো সুজিত আমাদের এই অতিপ্রাকৃত যুদ্ধে যোগ দেবে। আমি জানি আমাদের সামনে আরও অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু আমি নিশ্চিত আমাদের পরিবারের ভালোবাসা আর একতা দিয়ে আমরা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারব। এই গল্পটি শেষ করার আগে আমি আপনাদের বলতে চাই, আমাদের চারপাশে অনেক রহস্য আছে। হয়তো আপনাদের পরিবারেও কোনো বিশেষ ক্ষমতা লুকিয়ে আছে। চোখ কান খোলা রেখে চারপাশটা লক্ষ্য করুন। হয়তো আপনিও কোনো অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হবেন। আর যদি কখনো কোনো অপশক্তির সম্মুখীন হন তাহলে ভয় পাবেন না। মনে রাখবেন, ভালোবাসা আর পারিবারিক বন্ধনই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমার এই অভিজ্ঞতার গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, মনে রাখবেন, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। শুধু আমাদের বিশ্বাস আর সাহস থাকতে হবে।